আপনি কি জানেন আজকের এই সেকেন্ড ওডিআই ম্যাচে বাংলাদেশ কেন হেরেছে? কারণ বাংলাদেশের ওভার কনফিডেন্স। কেন বলছি ওভার কনফিডেন্সটা? কারণ প্রথম ওডিআইতে বাংলাদেশ যখন ওইরকম একটা ডমিনেটিং উইন পেয়েছিল, তারপরে ভেবেছিল যে সিরিজটা খুব ইজি যাবে। যেভাবে করে বাংলাদেশ পাকিস্তানকে পুরো কাঁপিয়ে দিয়েছিল, আজকে ঠিক সেভাবে করেই কাঁপিয়ে দিতে পারবে। কিন্তু পিচ ফার্স্টের দিনও খুবই ভালো ছিল, খুবই ভালো একটা স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে, যেখানে পাকিস্তান পিচটাকে ভুল রিড করেছিল বলেই পাকিস্তান ওই রকমভাবে ধসে গিয়েছিল ব্যাটিং অর্ডারটা তাদের। বাংলাদেশ তো একটা স্মল টোটাল চেঞ্জ করবে, সেখানে বাংলাদেশ ফুল অন কনফিডেন্সে খেলেছিল এবং সেটা কিন্তু মাত্র 15 ওভারের মধ্যে জিতে গিয়েছিল। বাট আজকের ম্যাচে পাকিস্তান যখন নাকি একটা সময় গিয়ে মনে হচ্ছিল 12 ওভারে যখন 100 হয়ে যায়, আমরা ধারণা করছিলাম যে রানটা কিন্তু 330, 40 বা 350 তো হয়ে যেতে পারতো। সেটা হয়নি। বাংলাদেশের বলাররা কিন্তু খুবই দুর্দান্ত একটা কামব্যাক করেছে। স্পেশালি আজকের ম্যাচের তো টকিং পয়েন্ট বা যেটা নিয়ে নাকি বহুত কথা হচ্ছে চারিদিকে, সেটা হচ্ছে যে মেহেদী হাসান মিরাজের যে রান আউটটা তিনি করেছিলেন সালমান আলী আগাকে, ওইটা কি স্পোর্টিং স্পিরিটের সাথে কন্ট্রাডিক্টরি বা স্পোর্টিং স্পিরিটের এগেনস্টে কি কিছু ছিল নাকি? হ্যাঁ, লিগালি যদি বলেন অ্যাকর্ডিং টু দ্য পেন অ্যান্ড পেপার বা ডকুমেন্ট বা যেটা নাকি লজ আছে বা ক্লজ যেটা রয়েছে এমসিসির, সেই অনুযায়ী সেটা আউট। কিন্তু সেইটা কি আউট করা ঠিক হয়েছিল কি না সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। যাই হোক, সেটা নিয়ে আমি খানিক পরে বলছি। তার আগে যদি বলে রাখি যে পুরো ম্যাচটা সামারি, সেখানে পাকিস্তান যেভাবে স্টার্ট করেছিল, তাদের যে মাস সাদাকাত আগের ম্যাচে ডেবু করেছিলেন, এমার্জিং এশিয়া কাপে তিনি ফাটিয়ে দিয়েছিলেন পুরোপুরিভাবে। সেখান থেকে কিন্তু মাস সাদাকাতকে কল আপ করা হয়েছে। সাইম আইয়ুবকে কেন নেওয়া হয়নি সেটা নিয়ে অনেক বিতর্ক ছিল, কিন্তু যেভাবে করে মাস সাদাকাত আজকে শুধু ব্যাটিংয়ে না বোলিংয়েও যেই রকম পারফরমেন্সটা দেখালেন, যে একটা প্রপার অলরাউন্ডারের কিন্তু ছায়া তার ভিতরে দেখা যাচ্ছে। সেই মাস সাদাকাত আজকে যেভাবে করে নাহিদ রানাকে লং অনের উপর দিয়ে ছক্কা মারলেন, বা আপনি যদি বলেন তাসকিন আহমেদকে একটা ফ্লিক করে যেভাবে করে 6 মারলেন, সেটা কিন্তু চমৎকার ছিল। সো মাস সাদাকাত সেইটা শুরু করে দিয়েছিলেন, যেটা কিনা পরবর্তীতে ক্যারি করছিলেন সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ানের ভিতরে একটা পার্টনারশিপ হয়ে গেছিলো 100 রানের মতন। সেইখানেই কিন্তু একটা ব্রেক আসে, যেই ব্রেকটাতে সালমান আলী আগা রান আউট হয়ে যান। এরপরে কিন্তু লাস্ট 43 রানে পাকিস্তানের 7-7টা উইকেট পড়ে যাওয়ার কারণে পাকিস্তান রানটাকে বেশি করতে পারেনি, এবং ওইখানে কিন্তু বাংলাদেশ একটা ভালো কামব্যাক করেছিল। 274 রান করতে পারে পাকিস্তান, যেইটা নাকি অ্যাটলিস্ট 50, 60 বা 70টা রানও হয়তো বা তারা কম করেছে। বাংলাদেশকে সেই রানটা চেস করতে পারতো যদি সেন্সিবল ক্রিকেট খেলতো বাংলাদেশ, বা সেন্সিবল ক্রিকেট যদি বাংলাদেশের ব্যাটাররা সেই সেন্সিবল অ্যাপ্রোচটা শো করতো, তাহলে কিন্তু এই টার্গেটটা এই উইকেটে অন্তত কঠিন ছিল না। আপনি যখন মাথায় রাখবেন যে সেকেন্ড ইনিংসে বল করাটা কিন্তু ডিফিকাল্ট, ডিউ ফ্যাক্টরের কারণে এইটা ডিফিকাল্ট হবেই। স্পিনারদের গ্রিপ ভালোভাবে কাজ করবে না বলেই কিন্তু পাকিস্তান আজকে হারিস রফকে দলে নিয়েছে। আবরারকে কিন্তু তারা খেলায়নি। স্পেশালিস্ট স্পিনার না খেলে যে হারিস রফকে নিয়েছে, সেটা কিন্তু আজকে কাজ করেছে। আমি আগের দিন বলেছিলাম যে হারিস রফকে পাকিস্তান ফার্স্ট ম্যাচে যে নেয়নি, তারা পিচটাকে মিসরিড করেছিল বলে কিন্তু হারিস রফকে নিতে পারেনি। আজকে বাংলাদেশের ব্যাটিংটা আপনি যদি দেখে থাকেন, তাহলে দেখবেন বাংলাদেশের একটা সমস্যা তো রয়েছে, যেটা নাকি যখন নাকি স্কোরটা বা টোটালটা যখন নাকি বড় হয় বা চেস ডাউন করতে হয়, সেইখানে বাংলাদেশের ব্যাটাররা খুব তড়িঘড়ি করতে চান। আজকে কিন্তু 6-এর মতন আস্কিংয়ে কিন্তু আপনাকে ব্যাট করতে হতো না, মাত্র 274 মানে 275 করতে হবে 50 ওভারে। তখন আপনি ব্যাট করতে নেমেছেন। তানজিদ হাসান তামিম যেই অ্যাপ্রোচটা আজকে শো করেছিলেন, সেইটা আপনি দেখবেন এটা পুরোই তার ফিল্ড সেট আপটা যে তাকে ট্র্যাপ করার জন্যই করা হয়েছিল, সেই সিচুয়েশনটাকে রিড না করতে পারার ব্যর্থতার কারণেই তানজিদ হাসান তামিম ওই সময় ওই শটটা খেলেন। শাহিন আফ্রিদি যখন নাকি ডিপ স্কোয়ার লেগে একটা ফিল্ডার রেখেছিলেন কিন্তু তামিমের ওই শটটা খেলার জন্য, এবং তানজিদ হাসান তামিম সেই শটটাই খেললেন। ওই যেই প্লেয়ারটাকে ওইখানে সেট করা হয়েছিল তানজিদ হাসান তামিমের জন্য, ওইখানেই কিন্তু তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। সো এই যে সেন্সটা ডেভেলপটা না করতে পারা, আমি কিন্তু আমি বিগ ফ্যান অফ তানজিদ হাসান তামিম। আমি এখনও বিলিভ করি যে আমাদের তামিম ইকবাল যদি দেশসেরা ওপেনার হয়ে থাকেন, সেখানে এই সময়ে যেইভাবে করে স্টার্ট করেছেন তানজিদ হাসান তামিম, টু সাম এক্সটেন্ট তামিম ইকবালের থেকে কিন্তু ভালো পারফরমেন্স তিনি তার ক্যারিয়ারের শুরুতেই ফার্স্ট ফেজটাতে কিন্তু দেখাচ্ছেন। তানজিদ হাসান তামিমের অনেক জায়গায় কিন্তু এখনও সেই যেই ভুলগুলা বা ফল্ট করার যে টেন্ডেন্সিগুলো, সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে। সাইফ হাসানের ব্যাটিংটাকে নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে সাইফ হাসান আসলে এই ওডিআই টিমে কতটুকু পারফেক্টলি ফিট ইন হবেন, কারণ তার কিন্তু এখনও ব্যাটিংয়ের অ্যাপ্রোচে টি-20 সুলভ একটা অ্যাপ্রোচ বা টি-20 টেকনিক কিন্তু তার ব্যাটিংয়ের ভিতরে কিছুটা হলেও লক্ষ্য করা যায়, যেখানে কি ওয়ান ডেতে আপনাকে প্রপার, আপনি স্টিভেন স্মিথ যদি হয়ে থাকেন, আপনি যদি এমএস ধোনি হয়ে থাকেন, তাহলে আপনার টেকনিক অ্যাপ্রোচ কোনো কিছু দরকার নেই। কিন্তু আনলেস অ্যান্ড আনটিল ইউ আর নট ধোনি অর ইউ আর নট স্টিভেন স্মিথ,
আপনি যদি এইভাবে টেকনিকের উইকনেসগুলো ওপেন থাকে এবং আপনি সেখানে যদি এই অ্যাপ্রোচে খেলতে থাকেন তাহলে আসলে ইট ওয়ন্ট ওয়ার্ক আউট ফর লং। যদিও তিনি কয়েকটা বাউন্ডারি মেরেছিলেন, সেটা বেশিক্ষণ টিকেনি, মাত্র 12 রান করে তিনি আউট হয়ে যান। নাজমুল হাসান শান্তর ইনকামিং ডেলিভারিতে একটা উইকনেস সবসময় আমরা দেখতে পেয়েছি। বিগত 2 বছর ধরে তিনি ওডিআইতে রান করার পরও আমরা কিন্তু তাকে এইভাবে আউট হতে দেখেছি, আজকেও সেমভাবে আউট হয়ে গেলেন। যেহেতু 15 রানের ভেতরে 3 উইকেট পড়ে যায়, সেই কারণেই কিন্তু বাংলাদেশ যখন নাকি একটা তারপর থান্ডারস্টর্ম আসে, বৃষ্টি হয় প্রায় 2 ঘন্টার মতন, রিভাইস টার্গেটে যখন নাকি ডিএলএস মেথডে বাংলাদেশ টার্গেট হয়ে যায়, যে বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে তখন টার্গেটটা থাকে যে মাত্র 25 ওভারে রান করতে হবে 216 কি 220 মতন। সেইটা বাংলাদেশের জন্য আসলে ইটস টাফ। নোয়িং দ্য অ্যাপ্রোচ অফ বাংলাদেশ ক্রিকেট টিম বা নোয়িং দ্য সিচুয়েশন অফ বাংলাদেশ ক্রিকেট টিম, এই রানটা এই 25 ওভারের ভিতরে 3 উইকেট পড়ে যাওয়ার পরও লিটন এবং তাহিদ হৃদয় ব্যাটিংয়ে ছিলেন, এরপরে অনলি জেনুইন ব্যাটার হিসেবে আফিফ থাকবেন, এই 3 জন মিলে যে 25 ওভারে 200+ চেজ ডাউন করবে, সেটা আসলে আমি অন্তত বিশ্বাস করতে পারি না। এবং যেটা হওয়া সেটাই হয়েছে, বাংলাদেশ সেটা চেজ ডাউন করতে পারেনি, বিশাল ব্যবধানে হেরে গিয়েছে বাংলাদেশ আজকে। যেইভাবে বাংলাদেশ আজকে ভেঙে পড়েছে, কনফিডেন্সের একটা কিন্তু ডাউনফল থাকবেই। সেইভাবে কি থার্ড ওয়ানডেতে যখন নাকি বাংলাদেশ খেলতে নামবে এই সিরিজটা জিততে পারবে তো? কারণ এই সিরিজটা না জিতলে কিন্তু র্যাঙ্কিংয়ে কিন্তু 9-এ ওঠাটা হবে না, না হলে কিন্তু আমাদের র্যাঙ্কিংয়ে ওঠার টাইমটা আরও বেড়ে যাবে। 9-এ থাকতে না পারলে আমরা কিন্তু 2027 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবো না। সো বাংলাদেশের ঘাড়ে কিন্তু এখন একটা এক্সট্রা প্রেশার এসেছে যে থার্ড ওডিআই ম্যাচটা জিততেই হবে, অ্যাট এনি কস্ট বাংলাদেশ কিন্তু ওই ম্যাচটা জিততেই হবে। এইবার আসি ওই টকিং পয়েন্টটাতে, যে মেহেদী হাসান মিরাজ যেটা করেছিলেন সেটা কি স্পিরিট অফ ক্রিকেটের অ্যাগেনস্টে কি কিছু করেছিলেন? দেখেন, এখানে দুইটা লজিক হতে পারে। একটা হচ্ছে, আমি যদি বলি যে একেবারে যদি ওই ভিডিও ক্লিপসটা আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন যে বলটা যখন আসছিল তখন সালমান আলী আগার স্টপ করার আগে মেহেদী হাসান মিরাজ কিন্তু পা দিয়ে বলটাকে থেমে গিয়েছিল। তারপরে ওই বলটাকে কিন্তু পিক করার জন্য সালমান আলী আগাও গিয়েছিলেন, মেহেদী হাসান মিরাজও গিয়েছিলেন। হ্যাঁ, এখানে আমি যদি বলি যে ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার দেখানো যেত কিনা, অবভিয়াসলি সেটা কিন্তু করাই যেত। সেইটা ধরেন যে মেহেদী হাসান মিরাজ চাইলেই ওইখানে ওই বলটা তিনি থ্রো করে রান আউটটা নাও করতে পারতেন, বাট ওই সময়ে মেহেদী হাসান মিরাজের কাছে মনে হয়েছে যে ওইটা থ্রো করে যদি রান আউট করে দিই, যেটা আর কি ইনস্ট্যান্ট একটা ধরেন ফ্র্যাকশন অফ সেকেন্ডের যে ব্রেইনটা মেহেদী হাসান মিরাজের কাজ করেছে, মেহেদী হাসান মিরাজ সেটা করেছেন। এবং আমার কাছে মনে হয় যে ওইখানে সালমান আলী আগা আসলে ওই সময় কনফিউজড হয়ে গিয়েছিলেন যে বলটা কি ডেড হয়ে গিয়েছিল নাকি বলটা তখনও প্লেয়িং অবস্থায় ছিল। যদি সিচুয়েশনটা আপনারা একটু রিকল করতে পারেন তাহলে দেখবেন তখন কিন্তু বলটা ডেড হয়ে যায়নি, বলটা কিন্তু তখন প্লেয়িং অবস্থায় ছিল। যে কারণে আমি বলছি যে পুরোপুরিভাবে কিন্তু স্পিরিট অফ দ্য ক্রিকেটের এগেনস্টে এটা যায় না। এবং যেই রান আউটটা মেহেদী হাসান মিরাজ করেছেন সেটা কিন্তু পারফেক্টলি লিগাল এবং সেটা আইনসম্মতভাবেই হয়েছে, যেখানে নাকি আপনি বলতে পারেন যে ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার যদি আমরা দেখাতে পারতাম তাহলে আমরা ওইটা নাও করতে পারতাম। আসলে ওই সেকেন্ডের একটা মোমেন্টে ওইটা কিন্তু আসলে এত ভাবনা চিন্তা করে কে করতে পারে। হ্যাঁ, আপনি যখন নাকি টাইম আউটের কথা বলবেন, আপনি যখন নাকি ম্যান ক্যাটের কথা বলবেন, ওই সময়গুলোতে কিন্তু আপনি ইউ হ্যাভ দ্যাট এনাফ টাইম টু থিঙ্ক যে আপনি কি অ্যাপিল করবেন নাকি করবেন না। কিন্তু এইটা যেহেতু প্লেয়িং অবস্থায় ছিল, বলটা ডেড হয়নি, সো ওই মোমেন্টে মেহেদী হাসান মিরাজ হোয়াট হি ডিড বা হোয়াট হি ট্রাইড, যে ব্যাটারকে রান আউট করে দেওয়া যায় কিনা, সেটাই তিনি করেছেন। সো আমার কাছে মনে হয় যে এটা আসলে একদম পুরোপুরিভাবে মেহেদী হাসান মিরাজকে কিন্তু ব্লেম করাটা ঠিক হবে না, কারণ তিনি কিন্তু অ্যাগেন্স্ট দ্য লতে কিছু করেননি। গত ম্যাচেরটা ডিফারেন্ট ছিল, ছোট একটা টোটাল চেস ডাউন করতে হইতো, সেই জন্যই বাংলাদেশের ব্যাটাররা এক্সট্রা কনফিডেন্সে যে নেমেছিলেন, সেই কনফিডেন্সটা তারপরে যে আবার ইট ওয়াজ এ নিউ ডে, নিউ ম্যাচ, নিউ গেম, এখানে যে নিউ সিচুয়েশন বাংলাদেশকে ফেস করতে হবে, বাংলাদেশ মনে হয় এই জিনিসটা ভুলেই গিয়েছিলো। যেভাবে করে ব্যাটারে এসে এত অ্যাগ্রেশনে চলে গিয়েছিলেন বা এত রাশে চলে গিয়েছিলেন কিসের জন্য, আই থিঙ্ক যেটা নাকি আমি ফার্স্টে বলছিলাম যে ওভার কনফিডেন্সের কারণে আজকে ম্যাচটা হেরেছে। আমার বিশ্বাস হয় যে আজকে আসলে বাংলাদেশ ওই প্ল্যানিংয়ের মার খেয়ে গিয়েছে, বা বাংলাদেশ যে অ্যাপ্রোচে ব্যাট করতে নেমেছিল সেখানে আসলে মার খেয়ে গিয়েছে। আপনারা কি আমার সাথে একমত কিনা অবশ্যই জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।